ওয়েলকাম টু মাই চ্যানেল ফানলিট উইথ অনুসুয়া। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রান্সিস বেকনের এসে অফ স্টাডিজ। তাহলে প্রথমেই শুরু করা যাক অ্যাবাউট সাম ইনফরমেশনস অন ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন কে ছিলেন, ফ্রান্সিস বেকনের যে রাইটিং স্টাইল সেগুলো এবং অফ স্টাডিজ সম্পর্কে। ফ্রান্সিস বেকন তিনি শুধুমাত্র একজন প্রাবন্ধিকই ছিলেন না, হি ওয়াজ নট অনলি অ্যান এসেইস্ট, তিনি ছিলেন একাধারে একজন সমকালীন কূটনৈতিক, একজন রাষ্ট্রনায়ক বা স্টেটসম্যান, এবং তার সঙ্গে ছিলেন একজন দার্শনিক বা ফিলোসফার। তাহলে ফ্রান্সিস বেকনের যে অবদান সেটা এলিজাবেথান এজে শুধুমাত্র একজন সাহিত্যিক হিসেবে ছিল না, ছিল একজন কূটনৈতিক এবং দার্শনিক হিসেবেও। ফ্রান্সিস বেকনের যে সমস্ত এসেগুলো আমরা পড়ে থাকি, সেই ফ্রান্সিস বেকনের এসেগুলো সাধারণত লেখা হয়েছে অন দ্য অবজারভেশনস অফ দ্য পাবলিক অ্যান্ড দ্য প্রাইভেট অ্যাফেয়ার্স। অর্থাৎ ফ্রান্সিস বেকন তিনি যে সমস্ত প্রবন্ধগুলো রচনা করেছিলেন, সেই সমস্ত প্রবন্ধগুলো তিনি কিসের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে লিখছেন? তিনি সাধারণ মানুষের ব্যক্তিগত বা তাদের যে বাহ্যিক জীবনযাত্রা, সেই জীবনযাত্রাকে খুব সূক্ষ্মভাবে তিনি পর্যবেক্ষণ করছেন। উইথ হিজ মাইনিউট অবজারভেশন, ফ্রান্সিস বেকন হ্যাড meditated over all this private and the public affairs of the human beings। তার সময়কালে মানুষের যে ব্যক্তিগত এবং যে সামাজিক আচার আচরণ বা বিভিন্ন সামাজিক, নৈতিক এবং যেগুলো বৌদ্ধিক বা ইন্টেলেকচুয়াল সাবজেক্ট ম্যাটার্স নিয়ে তার এসেগুলো তিনি লিখেছেন, যার জন্য ফ্রান্সিস বেকনের এসেগুলো হচ্ছে আর দ্য এক্সাম্পলস অফ ইমপার্সোনাল এসেস। ইমপার্সোনাল বা পার্সোনাল এসে, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ইমপার্সোনাল এসে লেখা হয়ে থাকে যখন আমরা বাহ্যিক কোনো বস্তু বা বিষয়ের ওপরে লিখি, অর্থাৎ ইমপার্সোনাল এসে বলতে বোঝায় বস্তুতান্ত্রিক এসে, অর্থাৎ যেখানে কোনো বস্তুকে নিয়ে, মানে সেটা যে কোনো বিষয়বস্তু হতে পারে, সেটা পড়াশুনো হতে পারে, সেটা গান হতে পারে, সেটা পেন্টিং হতে পারে, সেটা কোনো মানুষের ব্যবহার হতে পারে, সেটা মরালিটি হতে পারে। এই ধরনের কোনো বস্তুকে নিয়ে যখন অবজারভেশন অর্থাৎ পর্যবেক্ষণের ভিত্তিতে কোনো এসে লেখা হয়, সেটাকে বলা হয়ে থাকে ইমপার্সোনাল এসে বা যেটাকে বলে বস্তুবাদী এসে। ঠিক আছে? আর পার্সোনাল এসে বলতে বোঝায় যেখানে কোনো অথর বা কোনো এসেইস্ট তার একটা ব্যক্তিগত আবেগ, অনুভূতি বা তার যে নিজস্ব ব্যক্তিগত যে ভাবনা, চিন্তা, ইমোশন, সেটাকে এক্সপ্রেস করে, তখন সেটাকে বলা হয়ে থাকে পার্সোনাল এসে। ঠিক আছে? পার্সোনাল এসে এবং ইমপার্সোনাল এসের আরেকটা পার্থক্য বা ডিটেল যে ডিফারেন্সটা, সেটা চার্লস ল্যামির ড্রিম চিলড্রেন ভিডিওতে দেওয়া রয়েছে। যারা ড্রিম চিলড্রেন ভিডিওটা দেখোনি, আমি নিচে লিঙ্কে ডেসক্রিপশন বক্সে ড্রিম চিলড্রেনের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। তাহলে চলে আসি অফ স্টাডিজে। তো অফ স্টাডিজ তাহলে বেকনের একটা ইমপার্সোনাল এসের উদাহরণ, এবং এছাড়াও অফ স্টাডিজ পাবলিশ হচ্ছে ইন দ্য ইয়ার, ফার্স্ট পাবলিশ হচ্ছে প্রথম বেকনের আ কালেকশন অফ 10 এসেস। ঠিক আছে? বেকনের যে একটা প্রথম যে কালেকশন অফ 10 এসেস পাবলিশ হয় 1597-এ, সেইখানে প্রথম অফ স্টাডিজ পাবলিশ হচ্ছে as the first essay in the collection of 10 essays that got published in the year 1597। 1597 সালে বেকনের যে 10টা এসের একটা সমগ্র পাবলিশ হয়, সেই 10টা এসের ফার্স্ট এসে ছিল অফ স্টাডিজ। এছাড়া পরবর্তীকালে অফ স্টাডিজ রিভাইজ হচ্ছে 1612 সাল থেকে, এবং সেখানে বেশ কিছু নতুন সেন্টেন্সেস, নতুন কিছু বাক্য বা নতুন কিছু আইডিয়াস সংযোজিত হচ্ছে বা কিছু পরিবর্তন হচ্ছে, এবং ভোক্যাবুলারিতেও কিছু পরিবর্তন আনা হচ্ছে। অফ স্টাডিজ যদি স্টাইলের দিক দিয়ে বিচার করে দেখি, তাহলে বলা যেতে পারে অফ স্টাডিজ ওয়াজ রিটেন ইন দ্য অ্যাফোরিস্টিক স্টাইল। অ্যাফোরিস্টিক স্টাইল বলতে বোঝায় কোনো নীতিকথামূলক বা কোনো বাণীমূলক। ঠিক আছে? অর্থাৎ বেকনের বেশিরভাগ এসেতে তিনি তার যে অবজারভেশন, তার যে নীতি বা তার যে ধ্যান ধারণা, সেগুলোকে বাণীর মতো করে এসেতে লিপিবদ্ধ করেছেন। সেই জন্য বেকনের এসেকে স্টাইলের দিক দিয়ে বলা যেতে পারে অ্যাফোরিস্টিক, এবং টাইপের দিক দিয়ে বলা যেতে পারে ইমপার্সোনাল এসেস।
এছাড়াও বেকনের যে স্টাইল, সেই স্টাইলের মধ্যে অর্থাৎ বেকনের স্টাইলিস্টিক্সের মধ্যে আমরা ইনক্লুড করতে পারি প্যারালাল স্ট্রাকচার বা প্যারালালিজম এবং ট্রাইকোলনকে। প্যারালালিজম কি? তার প্রত্যেকটা যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের মধ্যে যে সমতা রক্ষা, সেইটা হচ্ছে প্যারালালিজম। এবং ট্রাইকোলন বেশিরভাগ ক্ষেত্রে, যেমন আমরা অফস্টাডিজের টেক্সটটা শুরু করলেই দেখতে পাবো, একটা পুরো সম্পূর্ণ সেন্টেন্সকে তিনি তিনটে বা একাধিক কোলন, সেমিকোলন বা কোলনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ করেছেন। অর্থাৎ তার একটা সেন্টেন্স শুধুমাত্র একটা বাক্যের সমষ্টি নয়, অনেকগুলো বাক্যের সমষ্টি। সে অনেকগুলো বাক্যকে কিন্তু তিনি কতগুলো কোলন বা সেমিকোলনের মাধ্যমে যুক্ত করে একটা বড় সেন্টেন্স তৈরি করেছেন। যেমন তারই উদাহরণ হচ্ছে রিডিং মেকeth a full man, কনফারেন্স a ready man and writing an exact man। তাই তো এখানে কি আমরা তিনটে সেন্টেন্সকে একত্রিত হয়ে একটা সম্পূর্ণ বড় বাক্য গঠিত হতে দেখছি তিনটে কোলনের ব্যবহার করে, তাই তো? তাহলে এটাই হচ্ছে ট্রাইকোলন। এবং এই তিনটে সেন্টেন্সের মধ্যে দেখো যে সমতাটা রয়েছে, যে ব্যালেন্সটা রয়েছে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্যারালালিজম বা প্যারালাল স্ট্রাকচার। আশা করি এই অবধি তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে এবার টেক্সট শুরু করা যাক। Studies serve for delight, for ornament and for ability। অর্থাৎ স্টাডিজ মানে পড়াশুনো মানুষকে কি দেয়? পড়াশুনো মানুষকে দেয় আনন্দ, ডিলাইট। অর ফর অর্নামেন্ট, পড়াশুনোর ব্যবহার কিসে রয়েছে? আনন্দ পাওয়ার জন্য রয়েছে। পড়াশুনোর ব্যবহার রয়েছে অর্নামেন্ট মানে অলংকরণ। অর্থাৎ যখন আমরা কারোর সাথে কথা বলি, এই যে ভাষা মাধুর্য বা এই যে কোন কথাকে কিভাবে উপস্থাপন করলে সেই কথাটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে, অনেক বেশি যুক্তিযুক্ত লাগবে, সেই যে অলংকরণ, সেই যে ভাষার ব্যবহার, সেই যে দ্য প্রপার ইউজ অফ ভোক্যাবুলারি অ্যান্ড আর্গুমেন্ট, ঠিক আছে, সঠিকভাবে যে ভোক্যাবুলারি অর্থাৎ শব্দ ভাণ্ডারের ব্যবহার এবং যথাযথ যুক্তি উপস্থাপন করা, এই সমস্ত কিছুই কিন্তু অলংকরণের মধ্যে বা অর্নামেন্টের মধ্যে পড়ে। এবং পড়াশুনো আমাদেরকে কিন্তু শেখায় যে কথাকে বা আমাদের যে বাক্যগুলোকে, আমাদের শব্দগুলোকে আমরা কি করে এক একটা অলংকারের মতো ব্যবহার করতে পারি। এছাড়াও পড়াশুনো আমাদের শেখায় কি? এবিলিটি, আমাদের তৈরি করে এবল অর্থাৎ যোগ্যতা শেখায়, ঠিক আছে, যেখানে আমরা আর পাঁচটা মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারি, কমিউনিকেট করতে পারি, জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। এবং সর্বোপরি আমাদের নিজস্ব যে একটা স্বাধীন চিন্তাভাবনা, সেই স্বাধীন চিন্তাভাবনা করার যে যোগ্যতা বা সেই সামর্থ্য শেখায় আমাদেরকে পড়াশুনো। তাহলে স্টাডিজ আর ফর ডিলাইট, অর্থাৎ স্টাডির কাজ হচ্ছে আমাদেরকে আনন্দ দেওয়া, আমাদের অলংকরণে সহযোগিতা করা ফর অর্নামেন্ট, এবং ফর এবিলিটি আমাদেরকে মানে সামর্থ্য দেওয়া বা আমাদের মধ্যে সেই যোগ্যতা তৈরি করা। Their chief use for delight is in privateness and retiring। পড়াশুনোর যে আসল আনন্দ, সে আনন্দ পাওয়া যায় কিসে? প্রাইভেটনেস, অর্থাৎ যখন আমি একটু সকলের থেকে আলাদা হয়ে, আলুফ হয়ে, ঠিক আছে, প্রাইভেটনেস মানে কি? সকলের থেকে আলুফ হয়ে একটু একাকিত্বে সুন্দরভাবে রিটায়ারিং, অবসরে বসে যখন আমি মন দিয়ে পড়াশুনো করছি, অর্থাৎ যখন সমস্ত কোলাহল থেকে সরে গিয়ে নিজের যে মনের যে চিন্তা বা চিন্তনকে গুরুত্ব দেওয়ার জন্য যখন একা নিজের সাথে সময় কাটাচ্ছি এবং পড়াশুনো করে নিজের মধ্যে দিয়ে সমৃদ্ধ হচ্ছি, তাই তো? দেখবে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নিজের সাথে কথা বলা। যে মানুষ বা যে ব্যক্তিবর্গ নিজের সাথে কথা বলতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক মানে মানসিক বলো, অনেক যে কোনো সমস্যার সমাধান হয় যখন মানুষকে ইন্ট্রোস্পেক্ট করতে পারে, তাই তো? যেমন এপিজে আব্দুল কালাম তার স্ট্রং রুটসে একটা কথা বলেছিলেন যে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, তাই তো? যে জীবনে যখনই কোনো খারাপ পরিস্থিতি আসুক, যত তুমি আত্মবিশ্লেষণ করবে তত কিন্তু তুমি নিজে বুঝতে পারবে যে তোমার যে ভালো দিক, খারাপ দিকগুলো কি, এবং সেই মতো করে তুমি নিজের সংশোধন করতে পারবে। যারা আমরা স্ট্রং রুটসের ভিডিওটা দেখোনি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। তাহলে চলে আসি, কি বলা হচ্ছে যে প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং, অর্থাৎ একাকিত্বে, অবসরে বই পড়ার আনন্দটা সেখানেই পাওয়া যায়।
ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স। এবং অলঙ্করণের যে আনন্দ, অর্থাৎ যে অলঙ্কার, ভাষাকে অলঙ্কার হিসেবে ব্যবহার করার আনন্দ পাওয়া যায় ডিসকোর্স। ডিসকোর্স মানে কোনো বিতর্ক বা কোনো আলোচনা, ঠিক আছে? ডিসকোর্স মানে বিতর্ক বা আলোচনা। ডিসকোর্স মানে হচ্ছে যেখানে বিভিন্ন রকম ওপিনিয়নকে স্বাগত জানানো হয়, অর্থাৎ আমার কথাই শেষ কথা নয়, আমার কথার পরিপ্রেক্ষিতে আরেকজনের কথা, তার আরেকজনের কথা, অর্থাৎ যেটা একটা আলোচ্য বিষয় হতে পারে সেটাকে বলা হয়ে থাকে ডিসকোর্স বা বিতর্ক বা আলোচনা। তাহলে যে কোনো অলঙ্করণ, পড়াশুনোকে আমরা অলঙ্কার হিসেবে কখন ব্যবহার করতে পারি, বা পড়াশুনোকে যে অলঙ্কার হিসেবে ব্যবহার করার আনন্দ পাওয়া যায় কিসে? আলোচনাতে বা বিতর্কের ক্ষেত্রে, ডিসকোর্সে। অ্যান্ড ফর এবিলিটি, এবং পড়াশুনোর ক্ষেত্রে যে যোগ্যতার আনন্দ সেটা কোথায় পাওয়া যায়? ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। জাজমেন্ট অর্থাৎ বিভিন্ন বিষয়কে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা, এবং ডিসপোজিশন অফ বিজনেস আমাদের বাস্তবিক জীবনে কেনা বেচা থেকে নিয়ে শুরু করে যে কোনো ধরনের কাজ করতে গেলে আমাদের এই এবিলিটিটা প্রয়োজন। এবং যখন আমরা আমাদের বাস্তব জীবনের বিচার বিশ্লেষণ থেকে কার্য সম্পাদন সঠিকভাবে করতে পারি তখন কিন্তু আমরা পড়াশুনোর আনন্দটা পেয়ে থাকি। তাহলে পড়াশুনোর আনন্দটা একাকিত্বে পাওয়া যায় যখন আমরা পড়াশুনোটাকে আনন্দ হিসেবে উপভোগ করতে চাই। পড়াশুনোর উপযোগিতা বোঝা যায় অলংকার হিসেবে যখন আমরা মানুষের সাথে যুক্তিপূর্ণভাবে আলোচনা করতে পারি, এবং আমাদের জীবনে যখন আমরা সঠিক বিচার বুদ্ধি প্রয়োগ করে জীবনের যে কোনো আর্থিক সামাজিক কাজকর্ম করতে সক্ষম হই, তখনও কিন্তু আমরা পড়াশুনোর উপযোগিতাটাকে অনুভব করতে পারি। ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট, যারা দক্ষ মানুষ, এক্সপার্ট মানে যারা বিভিন্ন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে, বাস্তব অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন কাজ সম্পন্ন করতে যারা দক্ষ, দে ক্যান এক্সিকিউট। অর্থাৎ এক্সপার্ট মেন তারা কি করতে পারে? এক্সিকিউট। এক্সিকিউট মানে যে কোনো কার্য সম্পন্ন করতে পারে, যে কোনো কাজ সম্পাদন করতে পারে, মানে তারা কি যে কোনো কাজ দাও সেই কাজটা তারা সম্পূর্ণ করে ফেলতে পারে। অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, এবং কিছু কিছু ক্ষেত্রে ওয়ান বাই ওয়ান, একের পর এক তারা সুন্দর একটার পর একটা বিচার বিশ্লেষণ করে যে কোনো কাজ সম্পন্ন করতে পারে। অর্থাৎ যে কোনো মানুষ যারা দক্ষ হয়, যাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে, তারা জানে কোনটার পর কোন কাজটা করলে সে কাজটা সঠিকভাবে সম্পন্ন হবে। তার কারণ তারা যেহেতু এক্সপার্ট ম্যান, বা তাদের যে বাস্তব অভিজ্ঞতা রয়েছে সেই বাস্তব অভিজ্ঞতা তাদেরকে সহযোগিতা করে যে কোন কাজটার পরে কোন কাজটা করলে সে কাজটা সঠিকভাবে সুসম্পন্ন করা যাবে। বাট কিন্তু দ্য জেনারেল কাউন্সিলস, সাধারণ পরামর্শ দেওয়া, অর্থাৎ যে কোনো বিষয়ে মানুষকে সঠিক পরামর্শ দেওয়া, অ্যান্ড দ্য প্লটস, যথাযথ প্ল্যানিং করা, অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স, বিভিন্ন বিষয়কে সুষ্ঠুভাবে পরিচালনা করা, সেই কাজটা করতে পারে কে? কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নেড। অর্থাৎ যে কোনো বিষয়কে সঠিক পরিকল্পনার মাধ্যমে, সঠিক পরামর্শ দানের মাধ্যমে সঠিকভাবে পরিচালনা করার যে কার্য, সেই কার্য একমাত্র করতে পারেন কারা? যারা লার্নেড, যারা জ্ঞানী বা যারা শিক্ষিত মানুষ। তাহলে এক্সপার্ট ম্যান হয়তো অনেকে শিক্ষাগত যোগ্যতা থাকে না, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সেই মানুষটা জানে কোন কাজটার পরে কোন কাজটা করলে সে কাজটা সম্পন্ন হবে, কিন্তু তার সে জ্ঞান, সে এক্সপার্ট মানের জ্ঞান, সেটা কিন্তু একটা বিশেষ দিকে সীমাবদ্ধ, তাই তো? মানে ধরো কোনো মানুষ জানে বাড়ি বানাতে গেলে কোন স্টেপের পরে কোন স্টেপটা রাখলে সে বাড়ি বানানোর কাজটা সুন্দরভাবে হবে, অর্থাৎ তার বাড়ি বানানোর বিষয়ে জ্ঞানটা সেই বা বাস্তব অভিজ্ঞতাটাকে সে কাজে লাগাচ্ছে। কিন্তু যেই মানুষটা ভালোভাবে বাড়ি কী করে বানাতে হয় জানে, সে হয়তো সেই মানুষটা বা তিনি হয়তো এটা নাও জানতে পারেন যে মিউজিক বা গানের ক্ষেত্রে বা পেন্টিংয়ের ক্ষেত্রে কোন তুলির ব্যবহার কখন করা হয়, তাই তো? কিন্তু যে মানুষ শিক্ষিত, সেই মানুষ কি, যেই মানুষের বিভিন্ন বিষয়ে জ্ঞান রয়েছে, সেই মানুষ কিন্তু সঠিক পরিকল্পনা বা যে কোনো বিষয়ে মানুষকে পরামর্শ দিতে পারে, যে কোনো বিষয়ে মানুষকে সঠিক একটা প্ল্যান বা পরিকল্পনা দিতে পারে, এবং পুরো বিষয়টাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। তারপর বলা হচ্ছে, দেখো,
টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। তাই বলে কি সারাদিন ধরে শুধু পড়াশোনাই করে যাবে? বেকন বলছেন না, অতিরিক্ত পড়াশুনো করা বা সারা দিন ধরে অনেক দিনের অধিকাংশ সময় পড়াশুনোর পেছনে ব্যয় করাটা কিন্তু আবার আলস্যের লক্ষণ। স্লথ মানে হচ্ছে কি? স্লথ মানে ইন্ডোলেন্স বা আলস্য, ঠিক আছে, লেজিনেস। তার মানে দিনের বেশিরভাগ সময়টাতে শুধু যদি আমি পড়াশুনো করে কাটিয়ে দিই সেটা আবার আলস্যের লক্ষণ। তার মানে কি বেকনের কথা হচ্ছে জীবনে যাই করো সব কিছুর মধ্যে একটা যথাযথ ব্যালেন্স, ঠিক আছে, একটা ভারসাম্য সেইটা রাখাটা কিন্তু আবশ্যিক। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, অতিরিক্তভাবে যদি আমরা পড়াশুনোটাকে ভাবি যে অলংকার হিসেবে ব্যবহার করব, অর্থাৎ কথায় কথায় আমরা যদি অতিরিক্ত মানে কঠিন ভাষা প্রয়োগ করে থাকি, ঠিক আছে, মানে যেই কথাটা সহজ সাবলীলভাবে বলা যায় সেই কথাটাকে যদি আমরা অযথা জটিল করি, ঠিক আছে, অতিরিক্ত অলংকার ব্যবহার করে, হ্যাঁ, তখন সেইটাকে আবার বেকন বলছেন ইজ অ্যাফেক্টেশন। সেটা কিন্তু তখন আবার দেখনদারি হয়ে যায়। অ্যাফেক্টেশন মানে প্রিটেনশন, ঠিক আছে, প্রিটেনশন অর শোইনেস অফ ইউর নলেজ। তখন মনে হয় কি অতিরিক্ত যখন আমরা সুন্দরভাবে সোজা জিনিসকে কঠিন করে কমপ্লিকেট করে মানে ভাবি যে না বেশ সুন্দর আমি আমার কথাটাকে অলংকৃত করে বললাম, তখন আবার সেটা হয়ে যায় কি অতিরিক্ত দেখনদারি। কিসের দেখনদারি? যে আমি এত জ্ঞানী সেই বিষয়টা অন্যের উপর কি করা হয় একটু আরোপ করে দেওয়া হয়ে যায়। বেকন কিন্তু সেটাকে সমর্থন করেন না। টু মেক জাজমেন্ট হোললি বাই দিয়ার রুলস, অর্থাৎ পড়াশুনো করতে গেলে আমরা যে নিয়মগুলো শিখে থাকি বিভিন্ন বিষয়ে, দেখবে অঙ্কের একটা নিজস্ব নিয়ম আছে, লিটারেচারের ক্ষেত্রে সেটা বাংলা বলো, ইংলিশ বলো, হিন্দি বলো, হোয়াট এভার লিটারেচার উই আর স্টাডিং, লিটারেচারের যে থাকে, যে ল্যাঙ্গুয়েজ থাকে, অর্থাৎ যে ভাষা, যে গ্রামাটিক্যাল অর্ডার থাকে সেটার একটা নিজস্ব রুলস রয়েছে, ফিলসফির একটা নিজস্ব রুলস রয়েছে, ইতিহাসের কিছু নিয়ম আছে, ভূগোলের কিছু নিয়ম আছে, বিজ্ঞানের কিছু সূত্র আছে। বলছেন ফ্রান্সিস বেকন যে পড়াশুনোটাকে সেই বিষয়ভিত্তিক নিয়মের মধ্য দিয়ে প্রয়োগ করাটা হচ্ছে ইজ দ্য হিউমার অফ এ স্কলার। স্কলার মানে কি? স্কলার মানে যে প্রকৃত জ্ঞানী, যে সেই বিষয়টাতে পারদর্শী। সেই পারদর্শী বা জ্ঞানী ব্যক্তি যখন তার বিষয়ের নিয়ম অনুযায়ী সেটাকে প্রয়োগ করে তখন বলা যেতে পারে সেটা হচ্ছে সে জ্ঞানী ব্যক্তির হিউমার। হিউমার মানে এখানে কিন্তু হাস্যরস বলছে না, হিউমার মানে বলছেন এটা সেই ব্যক্তির স্বভাবকে প্রতিফলিত করে, ঠিক আছে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যে বিজ্ঞান ভিত্তিক পড়াশুনো করছে, অর্থাৎ বিজ্ঞানের যে প্রিসিশন, বিজ্ঞানের যে যথার্থতা, যে সূক্ষ্মতা, যে সাটলটি, সেইটাকে প্রয়োগ করাটা কিন্তু তখন তার স্বভাবের মধ্যে পড়ে, ঠিক আছে, তার মেজাজের মধ্যে পড়ে। দে পারফেক্ট নেচার, দে বলতে বোঝানো হচ্ছে দ্য স্টাডিজ, ঠিক আছে, স্টাডিজ পারফেক্ট নেচার। স্টাডি মানুষের স্বভাবকে পারফেক্ট করে অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। এবং পড়াশুনো নিজে পারফেক্ট হচ্ছে, তার মানে পড়াশুনো মানুষকে পারফেক্ট করছে। কিন্তু পড়াশুনোর পারফেকশন হচ্ছে কিসের মাধ্যমে? অভিজ্ঞতার মধ্যে দিয়ে। তার মানে শুধু পড়াশোনা করলেই নয়, সেই পড়াশোনাটাকে বাস্তব জীবনে কাজে লাগানো, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সেই পড়াশোনাটাকে সুন্দর করে একটা স্ট্রাকচার করা, একটা শেপ দেওয়া, সেইটাই কিন্তু মানুষকে কি করতে পারে? পারফেক্ট করতে পারে। তাহলে দে পারফেক্ট নেচার মানে তারা মানুষের পড়াশুনো মানুষের স্বভাবকে পারফেক্ট করে। আর পড়াশুনো নিজে পারফেক্ট হয় কিসের মাধ্যমে? অভিজ্ঞতার মাধ্যমে। For natural abilities are like natural plants, বলছে মানুষের যে সহজাত ক্ষমতাগুলো বা সহজাত যোগ্যতা, হয়তো দেখা গেল কোনো মানুষ তার মধ্যে খুব সুন্দর গান গাইবার ক্ষমতা রয়েছে অথচ সে গান কোনোদিনও শেখেনি। কারোর মধ্যে খুব সুন্দর কথা বলার ক্ষমতা রয়েছে অথচ কেউ তাকে কথা বলতে শেখায়নি। কারোর মধ্যে খুব সুন্দর ছবি আঁকার প্রবণতা রয়েছে বা কেউ খুব সুন্দর প্রবন্ধ লিখতে পারে, কিন্তু এগুলো সব সহজাত ক্ষমতা। তাহলে ফ্রান্সিস বেকন এই যে মানুষের যে স্বাভাবিক সহজাত ক্ষমতাগুলোকে কিসের সাথে তুলনা করছেন? যে গাছের সাথে, ন্যাচারাল প্লান্টস মানে যে স্বাভাবিক গাছগুলো। গাছ কি হয়? সে স্বাভাবিকভাবে প্রকৃতির নিয়মে বেড়ে ওঠে, তাই তো? কিন্তু দ্যাট নিড প্রুনিং বাই স্টাডি,
বেকন বলছে ধরো গাছ প্রকৃতির নিয়মে বেড়ে উঠছে ঠিকই, কিন্তু এদিক ওদিক করে বেরিয়ে আগাছা হয়ে গিয়ে কি হয়, সে গাছের যে গ্রোথটা অনেক সময় গ্রোথটাকে আটকে দেয়। তাহলে যারা দেখবে বাগান করেন বা গাছের পরিচর্যা করেন তারা জানেন যে গাছটাকে ঠিকঠাক করে কোনোভাবে একটু প্রুন মানে কি ট্রিম করা, অর্থাৎ ঠিকঠাক ছেঁটে দিলে, ঠিকঠাক কেটে দিলে অবাঞ্ছিত যে অংশগুলো সেগুলোকে কেটে দিলে গাছের গ্রোথটা আরও ভালো হবে, সে গাছ আরও ভালো ফুল দেবে, আরও ভালোভাবে ফল দিতে পারবে। ঠিক সেই রকমভাবে আমাদের মধ্যেকার যে গুণগুলো সেগুলোরও কি দরকার, ট্রিমিং দরকার, প্রুনিং দরকার, সেগুলোর গাইডেন্স দরকার। অর্থাৎ পড়াশুনো বা আমাদের যে সহজাত গুণ, মানে ধরো কেউ খুব ভালো গান গাইতে পারে, তার মধ্যে সুর রয়েছে, তাহলে প্রুনিং তার কিসের মাধ্যমে হবে, একজন যথাযথ গাইডের মাধ্যমে। সে যদি রেয়াজ করতে শেখে, সে যদি সরগম জানে, খুব স্বাভাবিকভাবে তার যে গলার মধ্যে কণ্ঠের মধ্যে যে সুর রয়েছে সেই সুরটা আরো সুন্দরভাবে কিন্তু পরিণত হবে। কেউ ধরো খুব ভালো ছবি আঁকে, তিনি যদি একজন যথাযথ মেন্টর পান বা সে বিষয়ে পড়াশুনো করেন তাহলে তার ছবি আঁকার মধ্যে আরও সূক্ষ্মতা আসবে। কোনো ব্যক্তি যদি ভালো প্রবন্ধ লিখতে পারেন তাহলে যখন সে বিভিন্ন প্রবন্ধ নিয়ে পড়াশুনো করবেন তার প্রবন্ধের মধ্যে আরও কি আসবে, প্রিসিশন আসবে, যথার্থতা আসবে, আরও সাটেলটি আসবে, আরও সূক্ষ্মতা আসবে, তাই তো? তার মানে যেরকমভাবে গাছের গতিকে আরও ত্বরান্বিত করতে গেলে বা গাছের গ্রোথকে আরও ত্বরান্বিত করতে গেলে যেভাবে সঠিকভাবে সে গাছের পরিচর্যা করা, গাছটাকে ট্রিম করা বা গাছের অবাঞ্ছিত অংশ একটু ছেঁটে দেওয়া, শেপ দেওয়া দরকার, সেরকমভাবে পড়াশুনোকে বলা হচ্ছে সেই ট্রিমিং বা প্রুনিং বা সেই ছেঁটে দেওয়া বা শেপ দেওয়ার মতো। যেই পড়াশুনো একটা মানুষের সহজাত স্বাভাবিক গুণগুলোকে আরও পারফেক্ট করে তোলে, ঠিক আছে? And studies themselves to give forth directions too much at large, except they be bounded in by experience. তবে পড়াশুনো কি, পড়াশুনোর কি কোনো সীমা থাকে? পড়াশুনো হচ্ছে অসীম, জ্ঞান হচ্ছে অসীম, যে জ্ঞানের কোনো সীমা থাকে না। কিন্তু অনেক সময় যখন আমরা অতিরিক্ত জ্ঞানের কি কোনো নির্দিষ্ট দরজা নেই, তাই তো? একটার পর একটা দরজা খুলতেই থাকে। অনেক সময় এই অতিরিক্ত জ্ঞানের ফলে কি হয়ে যায়, একটা টু মাচ অ্যাট লার্জ মানে একটা ভেগনেস তৈরি হয়, একটা অ্যাম্বিগুইটি বা একটা অস্পষ্টতা তৈরি হয়ে যায়, ঠিক আছে? অনেক সময় ধরো একটা জিনিস বোঝাতে গিয়ে আমি 10টা এক্সাম্পল যখন দিয়ে দিচ্ছি তখন কি বিষয়টা আরও গুলিয়ে যায়। সেখানে ফ্রান্সিস বেকন বলছেন যে অতিরিক্ত পড়াশুনোকে কোন একটা জিনিসই ব্যালেন্স করতে পারে, সেটা হচ্ছে অভিজ্ঞতা। তার মানে যে ব্যক্তির অভিজ্ঞতা রয়েছে সে ব্যক্তি জানেন কোন জায়গায় কোন উদাহরণটা দিলে সেই ধারণাটা আমার দর্শক বা আমার শ্রোতা বা আমার পাঠকের কাছে স্পষ্ট হবে, ঠিক আছে? তাহলে শুধু পড়াশুনো, অতিরিক্ত পড়াশুনো করলেই হয় না, পড়াশুনোর সাথে সাথে বাস্তব অভিজ্ঞতা থাকাটাও কিন্তু জরুরি। ক্রাফটি মেন কন্ডেম স্টাডিজ। ক্রাফটি মানে এখানে বোঝানো হচ্ছে দ্য মেন হু আর কানিং, যারা ভীষণ চতুর মানুষ হয়, তারা বলেন পড়াশুনো করে কি হবে, ঠিক আছে? দে কন্ডেম স্টাডিজ। সিম্পল মেন, যারা খুব সহজ সরল মানুষ হন, দে অ্যাডমায়ার দেম, তারা পড়াশুনোকে বেশ প্রশংসা করেন যে হ্যাঁ পড়াশুনো ছাড়া আর কি আছে। অ্যান্ড ওয়াইজ মেন, যারা জ্ঞানী ব্যক্তি হন, ইউজ দেম, তারা পড়াশুনোকে তাদের জীবনে ব্যবহার করে থাকেন। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, বলছে পড়াশুনো কখনোই মানুষকে কিন্তু শেখায় না যে আমার ব্যবহার কি করে করবে, ঠিক আছে? বলো তো আমরা কি কোনো অঙ্ক বইতে পাই যে অঙ্কের ব্যবহার বাস্তব জীবনে কি করে করা যায়, বা ইংরেজির ব্যবহার বাস্তব জীবনে কি করে করা যায়, বা দর্শনের ব্যবহার বাস্তব জীবনে কি করে করা যায়? না। বলছে ফর দে টিচ, দে বলতে স্টাডিজ, পড়াশুনো কিন্তু কখনো শেখায় না বাস্তব জীবনে আমরা পড়াশুনোর ব্যবহার কি করে করব। বাট দ্যাট ইজ এ উইজডম, সেইটাই হচ্ছে আমাদের যে জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে আসে, যেটা বলা হলো একটু আগে যে ওয়াইজ ম্যানরা জানে কি করে পড়াশুনোকে ব্যবহার করতে হয়। পড়াশুনো কখনো বলে না, বিভিন্ন কোনো পাঠ্যপুস্তক বলবে না যে তার বাস্তব ব্যবহার কিভাবে হয়। তাহলে তার বাস্তব ব্যবহার করতে কি প্রয়োজন? উইজডম, একটা জ্ঞান প্রয়োজন, যে জ্ঞান, ঠিক আছে, যে বিশাল মানে যে একটা গভীর জ্ঞান প্রয়োজন। উইদাউট দেম অ্যান্ড অ্যাবাভ দেম ওন বাই অবজারভেশন।
যে জ্ঞান ছাড়া, সেই উইজডম ছাড়া কখনোই কিন্তু আমরা পড়াশুনো যথোপযোগ্য ব্যবহার করতে পারবো না। এবং সেই জ্ঞান বা সেই উইজডম কিসের থেকে আসে? অবজারভেশন বা পর্যবেক্ষণ, তাই তো? আমরা যখন একটা বাচ্চাকেই দেখো, সেই বাচ্চা যখন আশেপাশে দেখতে দেখতেই তো শেখে ল্যাঙ্গুয়েজটা, তাই তো? সেই যখন দেখে যে জল তেষ্টা পেলে কে বড়রা বলছে একটু জল দাও তো, বা জল খাবো, তখনই কিন্তু সে বলতে শেখে যে জল খাবো, ঠিক আছে? তো এই যে বাস্তব অভিজ্ঞতাগুলো দিয়েই কিন্তু, বা আমাদের আশেপাশে যা হচ্ছে সেইটা দেখতে দেখতে, সেটাকে অবজার্ভ করতে করতে, তখনই কিন্তু আমাদের মধ্যে একটা জ্ঞান, একটা গভীর জ্ঞান তৈরি হয়, উইজডম তৈরি হয়। এবং তখনই আমরা কিন্তু শিখি যে আমরা যে বিষয়গুলো পড়াশুনো করেছি তার ব্যবহার কি করে করবো আমাদের বাস্তব জীবনে। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউজ। কন্ট্রাডিক্ট মানে হচ্ছে কি বিতর্ক তৈরি করা, কনফিউজ মানে হচ্ছে কাউকে দোষী সাব্যস্ত করা, কাউকে ভুল প্রমাণিত করা। বলছে পড়াশুনোর উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র বিতর্ক করা, শুধুমাত্র তর্ক করা বা কাউকে ভুল প্রমাণিত করা নয়। পড়াশুনোর উদ্দেশ্য নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড। পড়াশুনোর উদ্দেশ্য এটা নয় যে কেউ যা বললো সেটাকে মেনে নিলাম আর সেটাই বিশ্বাস করে চললাম। ধরো একটা বইতে আমি কোনো একটা বিষয় পড়লাম এবং ধরে নিলাম সেটাই সত্যি, যেহেতু বইয়ে বলা আছে, তাই তো? এই বিষয়টা একটু কিন্তু বোঝার বিষয়। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স। আবার পড়াশুনো করার উদ্দেশ্য এটা নয় যে আমি লোকের সাথে কথা বলে আলোচনা বা বিতর্কের মধ্যে নিজেকে জাহির করব, ঠিক আছে? তাহলে এই কথাটা তিনি কেন বলছেন ফ্রান্সিস বেকন? যে ধরো পড়াশুনো করা মানে যা বলছেন লোকে বা বইতে যেটা আছে সেটা মেনে নেব। এখানে কিন্তু আমরা একটা ছোট্ট করে ইতিহাসের উদাহরণ দিতে পারি। কিরকম ভাবে? দেখো, ধরো আমি রাজা, আমার যে সভাকবি তাকে বললাম আমার রাজত্ব নিয়ে একটা কবিতা লেখো, সে কি কখনো আমার বিরুদ্ধে কিছু লিখবে? তাহলে সেই সভাকবি যখন সে রাজাকে নিয়ে কিছু লিখছে, তাহলে সেই পাঠ্যপুস্তকটা কতটা সত্যি হতে পারে তার সত্যতাটা কিন্তু তখন যাচাই করার প্রয়োজন আছে, তাই তো? সেই জন্য এখনকার দিনে আমরা কি পড়ি? ওরাল হিস্ট্রি বা নিম্নবিত্তের ইতিহাস, ঠিক আছে? যে ইতিহাস লোকমুখে প্রচলিত। তো এইখানেই ফ্রান্সিস বেকন বলছেন যে কোনো একটা বইতে রয়েছে বা কোনো একজন কেউ বলে দিচ্ছে মানেই যে সেটা সত্য হবে, সেটাকে মেনে নিয়ে বসে থাকবো তা নয়। নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে দেখবো যে সত্যি এটা কি সত্যি। মানে একজন সভাকবি যে রাজার ছাতার তলায় মানে লিখছেন, সে কতটা নিরপেক্ষভাবে সেই রাজার দোষ ত্রুটি তুলে ধরবেন। তাই পড়াশুনো কিন্তু আমাদেরকে এই বিচার বিশ্লেষণ শেখায়। তাহলে পড়াশোনার উদ্দেশ্য শুধুমাত্র বিতর্ক করা, কাউকে ভুল প্রমাণিত করা নয়, অন্ধের মতো যে যা বলছে বিশ্বাস করে মেনে নেওয়া নয়। পড়াশুনো মানে কারোর সাথে কথা বলে ভারী ভারী শব্দ প্রয়োগ করে নিজের জ্ঞান জাহির করা নয়। তাহলে পড়াশুনোর আসল উপযোগিতাটা কোথায়? পড়াশোনার আসল উদ্দেশ্যটা কোথায়? বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। ওয়ে মানে কি? বিভিন্ন বিষয়গুলোকে মেপে জুপে নেওয়া, ঠিক আছে? ওয়ে মানে মাপজোক করে নেওয়া, অর্থাৎ মেজার করা, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের তুল্যমূল্য বিশ্লেষণ করা, মানে এই বিষয়টা কতটা ঠিক হবে, অ্যান্ড কনসিডার, এবং তারপর বিবেচনা। তাহলে ওয়ে অ্যান্ড কনসিডার, এটার মাধ্যমে কি বলছেন? বিভিন্ন বিষয়কে সঠিক বিচার বিশ্লেষণ করা, সেইটা হচ্ছে পড়াশুনোর উদ্দেশ্য। পড়াশুনো আমাদেরকে সেই জিনিসটা করতে শেখায়। অর্থাৎ কেউ এসে আমাকে বলে দিল একটা কথা, আমি অন্ধের মতো মেনে নিলাম, তা কিন্তু নয়। নিজের যুক্তিবুদ্ধি প্রয়োগ করে কিন্তু আমি সেই জিনিসটা মানব। কেউ খুব ভারী ভারী শব্দ প্রয়োগ করে একটা কথা বলছে, অথচ বক্তব্যের যে মূল বিষয় সেইটাতে কিচ্ছু নেই, অন্তঃসার শূন্য। তাহলে সেখানে তার যে ক্রিটিসিজম, তার সমালোচনা, সেইটা করতে গেলেও আমাদের বাস্তব বুদ্ধি, বিচার, বিবেচনা প্রয়োজন। কোনো একটা বিষয়কে বুঝতে গেলেও আমাদের বাস্তব বিচার বিবেচনা প্রয়োজন, যেটা পড়াশুনো আমাদের শেখায়। Some books have to be tasted. বলছেন কিছু কিছু বইকে শুধুমাত্র একটু স্বাদ নিয়ে ছেড়ে দিতে হয়। আদার্স টু বি swallowed. কিছু কিছু বইকে জাস্ট মানে যেরকম করে আমরা ওষুধ খাই, একটু ঢোক গিলে গিলে ফেলতে হয়, যেমন তেমন করে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড. কিছু বইকে ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খেতে হয়, অ্যান্ড ডাইজেস্টেড, এবং সুন্দরভাবে সেটাকে হজম করে নিতে হয়। পুরো কথাটাই কিন্তু এখানে মেটাফরিক, তাই তো? তাহলে এক্সপ্লেন করে কি হচ্ছে? বলছে অর্থাৎ যে বইগুলো
সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বইকে যেগুলো স্বাদ নিতে হয়, অর্থাৎ কোন বইগুলো, তার মানে হচ্ছে সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস। তার মানে টেস্ট করতে গেলে কিছু কিছু বইয়ের কয়েকটা জাস্ট পার্ট পড়লেই বা কয়েকটা পয়েন্ট আউট, কয়েকটা চ্যাপ্টার পড়লেই কিন্তু সেই বইটা পড়া হয়ে থাকে। কিছু কিছু বই যেগুলোকে সোয়ালো করতে হয়, আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি, সেগুলোকে খুব আগ্রহের সাথে যে পড়তে হবে তা নয়, জাস্ট ওভারঅল একটা সারফেস রিডিং করা, মানে কোনো মতে জল দিয়ে ঢোক গিলে ফেলা, সেরকমভাবে পড়তে হয়, ঠিক আছে? কিউরিয়াসলি বা প্রশ্ন করবো বা ভেবে দেখবো এরকমভাবে না পড়লেও হবে। আবার কিছু কিছু বই অ্যান্ড সাম ফিউ টু বি রিড হোললি, যে বইগুলোকে চিউ আর ডাইজেস্ট করতে হবে, সেই বইগুলোকে আমাদের গোটাটা পড়তে হবে এবং উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, যথেষ্ট ডিলিজেন্স মানে অধ্যবসায় দিয়ে এবং অ্যাটেনশন মনোযোগ দিয়ে পড়তে হয় কিছু কিছু বই। তাহলে ফ্রান্সিস বেকন বলছেন যে দেখো আমরা তো সব রকমের মানে বই পোকা হয়ে সব রকমের যে বই পড়বো সেটাও কিন্তু আবার অতিরিক্ত সময় পড়াশোনার পেছনে নষ্ট করাটাকেও তিনি বলছেন স্লথ। নষ্ট করা কথাটা কেন বললাম, কেননা পড়াশুনো যে শুধু করলেই হয় তা নয়, সেইটার একটা ইউটিলাইজেশন, একটা উপযোগিতা দরকার। সেটা আসে কোথা থেকে? অভিজ্ঞতার মাধ্যমে। যার জন্য কম সময়ে বেশি বই পড়তে গেলে কিছু কিছু বইকে আমাদের অংশ বিশেষে পড়তে হয়, কিছু কিছু বই জাস্ট ওপর থেকে সারফেস রিডিং করে চলে যেতে হয়, কিছু কিছু বইকে গোটাটা মন দিয়ে পড়তে হয়। কাজে ধরো যে বইটা আমার সারফেস রিডিং করা সেটাকে আমি মন দিয়ে যদি পড়ি, তাহলে যে বইটাকে আমার গোটাটা পড়া দরকার সেটা কি আর আমি মন দিয়ে পড়ার সময় পাবো? এই জন্যই ফ্রান্সিস বেকন এখানে স্পেসিফাই করে দিচ্ছেন যে বেশি সময় বাঁচাতে গেলে যাতে ওই সময়টা আমি কাজ করতে পারি, যেটা পড়লাম শিখলাম সেটার আমি ইমপ্লিমেন্টেশন করতে পারি, প্রয়োগ করতে পারি। তার মানে পড়াশুনোটাকে আরও বেশি প্র্যাগম্যাটিক, প্রয়োগবাদী করতে গেলে কি প্রয়োজন হয়? পড়াশুনোটাকে যথার্থভাবে করা দরকার, কোনোটাকে ডিটেলে, কোনোটাকে সারফেস রিডিং, ওপরে ওপরে, ঠিক আছে? Some books may be read by deputy and extracts made of them by others. কোনো কোনো বইকে পড়তে হয় ডেপিউটি, ডেপিউটি মানে সামওয়ান এলস। ধরো অ্যান্ড মেড এক্সট্র্যাক্ট বাই আদার্স মানে হচ্ছে কোনো একটা বই সম্পর্কে বাকিরা যে উদ্ধৃতি তুলে ধরছেন সেই উদ্ধৃতিগুলো পড়লেই কিন্তু আমাদের বইটা পড়া হয়ে যাবে। অর্থাৎ ধরো কোনো একটা বিষয়, কোনো একটা যে কোনো একটা টপিক, সেই বিষয়টার ওপরে বাকিরা বিভিন্ন তো মতামত দিয়ে থাকেন, তাহলে সেই মতামতগুলো পড়লে আমাদের একটা হালকা আইডিয়া হয়ে যাবে। মানে ধরো কোনো একটা বই সম্পর্কে কোনো অথর লিখছেন যে এই বইতে ভীষণভাবে ইতিহাসের যে যথার্থতাকে তুলে ধরা হচ্ছেন, কেউ বলছেন এই বইটা যদি তুমি পড়ো তাহলে আমরা ইতিহাসের মাধ্যমে আমরা আমাদের বাংলার ইতিহাসকে জানতে পারি, এই বইটা পড়লে আমাদের বাংলার মানে কিভাবে যে সমৃদ্ধ ছিল জানতে পারি। অর্থাৎ অন্য ব্যক্তির এই যে এক্সট্রাক্ট, এই উদ্ধৃতিগুলোর থেকে এই উদ্ধৃতিগুলো পড়লে আমরা বুঝতে পারবো কি বা তাহলে বইটা বাংলার ইতিহাস নিয়ে লেখা এবং খুব সুন্দর ডিটেল একটা ইতিহাস নিয়ে লেখা। এই ধারণাটা আমাদের তৈরি হয়ে যাবে। তখন কি সেই বইটাকে আর আমাদের পুরোটা খুলে পড়ে বুঝে, ঠিক আছে, সময় ব্যয় করার প্রয়োজন হবে না। তাহলে কিছু কিছু বইকে অন্য কোনো বিখ্যাত ব্যক্তির উদ্ধৃতি দিয়ে পড়লেই আমরা বুঝতে পারবো যে এই বইটার তাহলে মূল বক্তব্য বা তাৎপর্যটা কোথায়, ঠিক আছে? তাহলে ডেপিউটি মানে হচ্ছে সামওয়ান এলস, অন্য কোনো ব্যক্তির এক্সট্রাক্ট বা উদ্ধৃতি দিয়েও আমরা কোনো একটা বইয়ের সম্পূর্ণ যে বক্তব্য, যে বইটার সামারি বা এসেন্স, সেটাকে কিন্তু আমরা বুঝতে পারি। But that would be only in the less important arguments and the meaner sort of books. কিন্তু বেকন বলে দিচ্ছেন তবে এইটা কিন্তু আমরা কোন বইগুলোর ক্ষেত্রে করতে পারি? যে বইগুলোকে ধরো আমাদের কোনো যুক্তি উপস্থাপন করার জন্য একটু আধটু পড়তে হবে, বা যে বইগুলো কি খুব একটা গুরুত্বপূর্ণ নয়, সেই বইগুলোকে আমরা অন্য কারোর উদ্ধৃতি দিয়ে পড়ে টড়ে ম্যানেজ করতে পারি, সেই বইগুলোর ক্ষেত্রে আমরা অল্প সময় ব্যয় করতে পারি। তার মানে এটা নয় যে সমস্ত বই আমরা এইভাবেই পড়বো, না, সেখানেও কিন্তু বেকন বলে দিচ্ছেন যে না, সব বইগুলো যদি এইভাবে পড়ি তাহলে কিন্তু ভুল। কিছু কিছু বই যেগুলোর গুরুত্ব অপেক্ষাকৃতভাবে কম, সেই বইগুলো এরকম করে পড়লেই হয়ে যাবে।
মানে ধরো দেখা যাচ্ছে বিজ্ঞানের 10টা বই রয়েছে বা ইতিহাসের ক্ষেত্রে 10টা বই রয়েছে, 10টা বই পড়া সম্ভব হচ্ছে না একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন আমি কি 3টা বই যেটা খুবই ভালো করে পড়া প্রয়োজন সেটা পড়তে হবে, কিছু বইকে অর্ধেক পড়তে হবে, কিছু বইকে ওপর পড়তে হবে, কিছু বইকে কি অন্যের উদ্ধৃতির উপর নির্ভর করে পড়তে হবে। তাতে কি হবে, ওই 3টে বই যেটা আমরা ভালো করে পড়বো সেইটা পড়ার জন্য যথাযথ সময়ও পেয়ে যাব, বা আমাদের যে প্র্যাকটিক্যাল কাজ, প্রয়োগবাদী কাজ সেইটা বা গবেষণামূলক কাজ সেইটারও আমরা সময় পেয়ে যাব। এলস ডিস্টিলড বুকস বলছে, এলস বাদ বাকি বইগুলো, কিছু কিছু বই রয়েছে, ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার্স ফ্লাশি থিংস। তাহলে এই লাইনটা হচ্ছে ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি, তাই তো? ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার, ডিস্টিলড মানে কি পরিশুদ্ধ জল, তাই তো? ডিস্টিলড ওয়াটারের অর্থ হচ্ছে পরিশুদ্ধ জল, যেই জলকে ফুটিয়ে হোক, হ্যাঁ, বা এখন বিভিন্ন সমস্ত মেশিন রয়েছে সেটার মাধ্যমে কি করা হয়, কনডেন্স করা হয়, ঘন করা হয়, এবং যা ময়লা টয়লা রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, যাতে কি হয়, জলটা পরিশুদ্ধ হয়, স্বল্প আয়তন হয় এবং পরিশুদ্ধ হয়ে যায়। বলছে কিছু কিছু বই হচ্ছে সেই পরিশুদ্ধ জলের মতো, মানে কি বলতে চাইছেন, সেই বইগুলোতে শুধুমাত্র ইনফরমেশনস রয়েছে। ধরো কোনো কুইজের বই, সেই বইগুলোতে দেখা গেল শুধু মানে প্রশ্ন আর উত্তর রয়েছে, প্রশ্ন আর উত্তর রয়েছে, মানে যে বইগুলোর উদ্দেশ্য হচ্ছে শুধু মানুষকে ইনফরমেশন দিয়ে বেরিয়ে যাওয়া, ঠিক আছে? মানে ধরো তোমরা এরকম একটা কোনো এমসিকিউর বই কিনে ফেললে যেখানে শুধু এমসিকিউ রয়েছে, কোনো ব্যাখ্যা না। তিনি বলছেন সেই বইগুলো হচ্ছে শুধু পরিশোধিত জলের মতো, ঠিক আছে? যতটুকু পান করার প্রয়োজন পরিশুদ্ধ করে নিলাম, পান করে নিলাম, হয়ে গেল। সেই রকমভাবে সেই বইগুলো কি শুধু কোনো ব্যাখ্যা থাকে না, কোনো এক্সেস ইনফরমেশন থাকে না, শুধু যেটুকু ইনফরমেশন মানে প্রশ্নোত্তরমূলক, ঠিক আছে, ইনফরমেশনমূলক, তথ্যমূলক, সেই বইগুলোতে শুধু তথ্য দিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে। সেইগুলোকেও আবার বেকন বলছেন সে সমস্ত বইকে ফ্ল্যাশি থিংস, মানে এই বইগুলো কি খুব বাহ্যিক, অর্থাৎ সই, মানে দেখে মনে হয় বা অনেক কিছু কুইজ আমি জানতে পারবো, অনেক প্রশ্ন উত্তর জানতে পারবো, দেখে মনে হয়, কিন্তু কোনো একটা বিষয়ে প্রশ্ন আর উত্তর থাকলো, কিন্তু এই উত্তরটা কেন হলো তার যদি ব্যাখ্যা না থাকে সে উত্তরটা জেনে কি হবে, তাই না? অর্থাৎ কোনো একটা বিষয় ধরে আমি প্রশ্ন করলাম, সেই প্রশ্নটা যদি শুধু হ্যাঁ বা নাই উত্তর থাকলো, সেটা হ্যাঁ কেন হলো বা না কেন হলো সেইটার যদি ব্যাখ্যা না থাকে তাহলে কি উত্তরটা সম্পূর্ণ উত্তর হতে পারে? কখনোই পারে না। যার জন্য তিনি বলছেন যে সমস্ত বইগুলো শুধুমাত্র ইনফরমেশন ক্যারি করে সেই বইগুলো ডিস্টিলড ওয়াটারের মতো, অর্থাৎ ব্যাখ্যা ট্যাখ্যা সব কিছুকে বাদ দিয়ে পরিশুদ্ধ করে কি করা হয়, শুধু ইনফরমেশনকে রাখা হয়। এবং সেই বইগুলোকেও বেকন বলছেন কি ফ্ল্যাশি, বাহ্যিকভাবে দেখে মনে হয় কি বেশ চকচকে গুরুত্বপূর্ণ, কিন্তু ভেতরে নয়। ব্যাখ্যা ছাড়া যে কোনো প্রশ্নের উত্তরই কি হয়, অসমাপ্ত হয়, তাই তো? রিডিং মেকেথ এ ফুল ম্যান, ভেরি ইম্পর্টেন্ট লাইন। রিডিং মেকেথ, এই যখনই মেকেথ, ঠিক আছে, এই ধরনের শব্দ পাই, মেক্সকে মেকেথ বলা হচ্ছে, এটা হচ্ছে কি আর্কেইক ওয়ার্ড, অর্থাৎ সাধু ভাষার ব্যবহার। তাহলে রিডিং মেকেথ আ ফুল ম্যান, রিডিং মানুষকে কি তৈরি করে, ফুল ম্যান, ওয়েল ইকুইপড তৈরি করে, বিভিন্ন বিষয়ে পারদর্শী তৈরি করে এবং তার ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশ ঘটায়। তাহলে ফুল ম্যান মানে কমপ্লিট ম্যান নয়, ফুল ম্যান মানে হচ্ছে যেই ব্যক্তির সম্পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটে, যে সমস্ত কাজ করতে সম্পন্ন হয়। তাহলে পড়াশোনা একটা মানুষকে কি করে, তার ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। কনফারেন্স মানে আলোচনা। আর রেডি ম্যান, সেইটা একটা মানুষকে সর্বদা অ্যালার্ট, রেডি মানে কি অ্যালার্ট, প্রস্তুত করে তোলে, যে কোনো মুহূর্তে সে জানে কখন কোথায় কি কথা বলতে হবে, কতটুকু বলতে হবে, কিভাবে বলতে হবে, ঠিক আছে, মানে যথোপযোগী করে তোলে। রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান, ঠিক আছে। তাহলে কনফারেন্স মানে আলোচনা মানুষকে কি করে, রেডি করে, অ্যালার্ট করে, প্রস্তুত করে। এবং রাইটিং, লেখা একটা মানুষকে এক্স্যাক্ট করে তোলে, মানে যেখানে যতটা দরকার প্রিসিশন, সেই প্রিসিশন শেখায় কে, লেখা। তাহলে রিডিং মানুষের ব্যক্তিত্বে পূর্ণাঙ্গ বিকাশ ঘটায়, কনফারেন্স বা আলোচনা একটা মানুষকে প্রস্তুত করে তোলে, অ্যালার্ট, সচেতন করে তোলে।
এবং লেখা একটা মানুষকে এক্স্যাক্ট যথার্থ করে তোলে। তাহলে এই লাইনটা দেখো, যেটা প্রথমেই বলেছিলাম, এখানে ট্রাইকোলন ব্যবহার করা হচ্ছে, সেমিকোলনের মাধ্যমে একটা সম্পূর্ণ বাক্য হচ্ছে এবং প্যারালাল রয়েছে, ঠিক আছে, একটা ভারসাম্য রয়েছে। প্রত্যেকটা সেমিকোলন দেখো শেষ হচ্ছে ম্যান 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 দিয়ে, ঠিক আছে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ফিগার অফ স্পিচ এপিস্ট্রফি। এপিস্ট্রফি ফিগার অফ স্পিচ কি? যে ফিগার অফ স্পিচে প্রত্যেকটা সেন্টেন্সের বা কবিতার ক্ষেত্রে প্রত্যেকটা লাইনের এন্ডিংটা সেম হয়, সেইটাকে বলা হয় এপিস্ট্রফি। এখানে দেখো একটাই সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সের যে ক্লজ, যে পার্টগুলো রয়েছে, মেকেতে ফুল ম্যান, রেডি ম্যান, এক্স্যাক্ট ম্যান, তিনটেই ম্যান 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 দিয়ে শেষ হচ্ছে, সেই জন্য এইটা হচ্ছে ইজ অ্যান এক্সাম্পল অফ এপিস্ট্রফি, ঠিক আছে। বলছেন অ্যান্ড দেয়ারফোর ইফ এ ম্যান রাইট লিটল, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অল্প কিছু লেখে, অল্প কিছু লেখে মানে টু দ্য পয়েন্ট লেখে, ঠিক আছে, অতিরিক্ত মানে এলাবোরেট করে না, একদম যতটুকু দরকার টু দ্য পয়েন্ট লেখে, প্রিসাইজলি লেখে। হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, হি হ্যাড নিড হ্যাভ, ঠিক আছে, এটা হচ্ছে আর্কিক ল্যাঙ্গুয়েজ, মানে সেই মানুষটা তার মানে বুঝে নিতে হবে খুবই ভালো স্মৃতিশক্তি, এবং সে স্মৃতিটাকে কি করছে, অ্যাসেম্বল করে নিচ্ছে, তাই তো। আমাদের নিজেদের কি হয়, আত্মীকরণ করতে হয়, যেটা আমরা জ্ঞান অর্জন করছি সেটাকে একদম আত্মীকরণ করে নিতে হয়, ঠিক আছে, নিজের মনের ভেতরে একদম মিলিয়ে নিতে হয়। তার মানে বুঝতে হবে যে মানুষ অল্প কথায় পুরো বিষয়টা সম্পর্কে তথ্য দিয়ে দেয়, বুঝিয়ে দেয়, তাহলে বুঝতে হবে সে মানুষের মেমোরি বা স্মৃতিশক্তি প্রখর। ইফ ই কনফার লিটল, কোনো ব্যক্তি যদি অল্প কথায় অনেক কথা বলে দেয়, মানে ধরো একটা কথা কেউ 10টা লাইন দিয়ে বলছে, আরেকজন কেউ সংক্ষেপে এতগুলো কথা বুঝিয়ে দিচ্ছেন, ঠিক আছে, অল্প কথায় অনেক কথা বলে দিচ্ছেন, হ্যাঁ, তার মানে বুঝতে হবে হি নিড হ্যাভ আ প্রেজেন্ট উইথ, অর্থাৎ সেই ব্যক্তির কি রয়েছে, প্রেজেন্ট উইথ মানে কি, সেই ব্যক্তির রয়েছে একটা বাগ্মিতা রয়েছে, একটা উপস্থিত বুদ্ধি রয়েছে, ঠিক আছে। প্রেজেন্ট উইথ মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি বা বাগ্মিতা, মানে সে খুব সুন্দর কথা বলতে পারে এবং উপস্থিত বুদ্ধি রয়েছে। অ্যান্ড ইফ ই রিড লিটল, কোনো মানুষের যদি অল্প একটু পড়লেই অনেকটাই পড়া হয়ে যায়, তার মানে বুঝতে হবে হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং, সেই ব্যক্তির কানিং, কানিং মানে এখানে ধূর্ততা নয়, কিন্তু কানিং মানে হচ্ছে কি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সেই ব্যক্তি। অনেক সময় হয় না, কোনো একটা মানে একটা বই কারোর পড়তে হয়তো দেখা যাচ্ছে আধ ঘন্টা লাগছে বা 1 ঘন্টা লাগছে, কোনো মানুষের জাস্ট 5 মিনিট বা 10 মিনিট একটু দেখে নিলেই হয়ে যাচ্ছে। তার মানে কি, দ্বিতীয় জন যে 10 মিনিটে যার একটা খুব জটিল একটা বিষয় পড়া হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে কি খুব স্ট্র্যাটেজিক্যালি পড়ে, তাই তো, মানে সে জানে কোথায় কতটা কিভাবে কি পড়তে হবে, অর্থাৎ তার তীক্ষ্ণ বুদ্ধি প্রয়োগ করে। যে ব্যক্তি অল্প কথায় অনেক কিছু লিখে দিতে পারে, বুঝতে হবে তার খুব ভালো স্মৃতিশক্তি, কারণ লিখতে গেলে দেখবে ব্রেনটা ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে থাকে, ভাবতে হয়, অ্যাসিমিলেট করতে হয় থটগুলোকে। এবং যে ব্যক্তি অল্প কথায় অনেক কথা বলে দিতে পারে, ঠিক আছে, মানে কেউ 10টা কথা বললেও তার একটা জবাবে 10টার উত্তর হয়ে যায়, সেই ব্যক্তিকে বুঝতে হবে তার মধ্যে কি রয়েছে, উপস্থিত বুদ্ধি এবং বাক চাতুর্য রয়েছে তার মধ্যে। এখানে কোথাও না কোথাও ফ্রান্সিস বেকন তিনি নিজের জায়গাটাকেও তুলে ধরছেন। দেখো, মাত্র ছোট্ট একটা 1 পাতার এসে, তাই তো, অফ স্টাডিজ, সেখানে এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু তিনি তুলে ধরছেন। কিসের মাধ্যমে? অ্যাফরিজমস, ঠিক আছে, নীতিকথা বা বাণীর মাধ্যমে, মানে এক একটা লাইন বলছে, সেইটাকে আমরা ধরো মানে আমাদের ব্যাখ্যা করতে 3 মিনিট লেগে যাচ্ছে, অথচ উনি সংক্ষেপে একটা লাইনেই ছেড়ে দিচ্ছেন, ঠিক আছে। এটার মধ্যে দিয়ে কিন্তু তিনি বুঝিয়ে দিচ্ছেন তার মধ্যেও কিন্তু এই সমস্ত কোয়ালিটিগুলো বিদ্যমান। কি কি কোয়ালিটি? গ্রেট মেমোরি, বাক চাতুর্য, এবং কি তার শার্প ইন্টেলিজেন্স। হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে, অর্থাৎ যে মানুষ ইতিহাস জানে, সে জানে কোনো একটা ঘটনাকে, কোনো ধরো অতীতের কোনো ঘটনা পড়ে বর্তমানের কোনো ঘটনাকে বিশ্লেষণ করে বলে দিতে পারে যে আগামী দিনে কি হয়তো হতে চলেছে, তাই তো। তার মানে ইতিহাস মানুষকে কি শেখায়? ইতিহাস হচ্ছে একটা মানুষের যে শুধুমাত্র যে ইনফরমেশন, অতীতে ঘটে যাওয়া ঘটনা নয়, ইতিহাসের মধ্যে দিয়ে আমরা
প্রবৃত্তি বুঝতে পারি, ইতিহাসের মধ্যে দিয়ে আমরা রাজনীতি বুঝতে পারি, ইতিহাসের মধ্যে দিয়ে আমরা জীবন দর্শন বুঝতে পারি, জীবন যাত্রা বুঝতে পারি, আমরা সাহিত্যকেও বুঝতে পারি। তাহলে ইতিহাস চর্চা মানুষকে কি করে? জ্ঞানী করে, মানুষকে তার সংস্কৃতি, তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে যথাযথ ধারণা দিতে পারে। পোয়েটস উইটি, কবিতা বা কাব্য মানুষকে কি করে? মানুষকে উইটি করে, অর্থাৎ বাগ্মী করে। ঠিক আছে, মানে কখন কিভাবে কি কথা বলতে হবে সেইটা শেখায় কি? কবিতা, শব্দের ব্যবহার। তাহলে দেখো এখানে পোয়েট্রি বললো না, পোয়েটস বললো। এইটা হচ্ছে সেই জন্য ইজ অ্যান এক্সাম্পল অফ মেটোনিমি। মেটোনিমি মানে হচ্ছে এখানে কোনটা হচ্ছে? মেকার ফর দ্য থিংস মেক। ঠিক আছে, মানে এখানে পোয়েট্রি বলা হলো না। পোয়েট্রি কারা লেখে? পোয়েটসরা লেখে, তাদের রেফারেন্স দেওয়া হলো। তাহলে পোয়েটস উইটি, ইটস অ্যান এক্সাম্পল অফ মেটোনিমি। অ্যান্ড ম্যাথামেটিক্স সাটল, এবং অঙ্ক মানুষকে কি করে? সূক্ষ্ম করে। অঙ্ক মানুষকে সূক্ষ্মতা শেখায়। ঠিক আছে, মানে কি করে সূক্ষ্মভাবে অ্যানালিসিস করতে হয় সেইটা শেখায় হচ্ছে অঙ্ক। ন্যাচারাল ফিলোসফি, আচ্ছা বলি রাখি, ন্যাচারাল ফিলোসফি মানে এখানে কিন্তু স্বাভাবিক দর্শন নয়। ন্যাচারাল ফিলোসফি বলতে এখানে ফিজিক্যাল সায়েন্সকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সেই যুগে ধরো সাবজেক্টের বা ডিসিপ্লিনসের নামগুলো আলাদাভাবে হতো, তো ন্যাচারাল ফিলোসফি বলতে বোঝাচ্ছে এখানে ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, ভৌত বিজ্ঞান বলছে, ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স মানুষকে কি শেখায়? ডিপ হতে শেখায়, অর্থাৎ গভীর হতে শেখায়। ঠিক আছে, গভীরভাবে কোনো কিছু বুঝতে, বিশ্লেষণ করতে শেখায়। মরাল, নৈতিকতা মানুষকে কি শেখায়? গ্রেভ, অর্থাৎ গ্র্যাভিটি, গাম্ভীর্য শেখায়, সিরিয়াস হতে শেখায়। লজিক অ্যান্ড রিটরিক, যুক্তিতর্ক মানুষকে কি শেখায়? এবল টু কন্টেন্ট, যুক্তিতর্ক মানুষকে কি শেখায়? যে যুক্তি দিয়ে কথা বলতে শেখায়। এবল টু কন্টেন্ট মানে আর্গুমেন্ট করতে শেখায়। ঠিক আছে, Abiens Stadia in Morris, Abiens Stadia in Morris, এটা একটা ল্যাটিনাইজ ফ্রেজ। এই শব্দের, এই বাক্যের অর্থ হচ্ছে স্টাডিজ পাস ইনটু অ্যান ইনফ্লুয়েন্স ম্যানার্স, অর্থাৎ আমরা যে বিষয়টা পড়াশুনো করি সেই বিষয়টা আমাদের চরিত্রে প্রতিফলিত হয়। অর্থাৎ আমরা ধরো যে মানুষ ধরো সায়েন্স নিয়ে পড়াশুনো করছে, তারা কি হয়? তারা খুব প্রিসাইজ হয়। ঠিক আছে, সংক্ষিপ্ত, সূক্ষ্ম, যতটুকু যেটা দরকার সেরকম হয়, অবজেক্টিভ নেচারের হয়, বস্তুবাদী হয়। যারা ধরো সাহিত্য নিয়ে পড়াশুনো করছেন তারা কি? খামখেয়ালি হয়, ভাববাদী হয়। ঠিক আছে, তারাও বিশ্লেষণ করেন, কিন্তু ভাবনা, ভাববাদিতা তাদের মধ্যে বেশি দেখা যায়। যারা দার্শনিক, মানে দর্শন নিয়ে পড়াশুনো করেন, তাদের মধ্যে একটা খুব গভীর চিন্তা ভাবনা করার প্রবণতা থাকে। ঠিক আছে, তারা দর্শন বা দার্শনিক প্রবৃত্তির হন। তাহলে বলছে যে ব্যক্তি যে বিষয় নিয়ে পড়াশুনো করেন সেই বিষয়টা কিন্তু সেই ব্যক্তির চরিত্রে প্রতিফলিত হয়। অর্থাৎ স্টাডিজ বা যে বিষয় নিয়ে আমরা পড়াশুনো করছি সেই বিষয়টা আমাদের চরিত্র গঠন করতে সহযোগিতা করে। যারা ধরো খুব ভালো খেলাধুলো করেন, খেলাধুলো নিয়ে পড়াশুনো করছেন বা খেলাধুলো নিয়ে এগিয়ে যাচ্ছেন, তারা কি হয়? তারা স্পোর্টিভ হয়। ঠিক আছে, বিভিন্ন বিষয়কে, জীবনে ভালো মন্দ সব কিছুকে তারা হাসি মুখে গ্রহণ করে, চ্যালেঞ্জ জীবনে নিতে শেখেন। Nay, there is no stone or impediment in the wheat, but may be wrought out by field studies. বলছে হ্যাঁ, এই কথা ঠিক, বুদ্ধিমত্তার ক্ষেত্রে কোনো স্টন্ট বা ইম্পেডিমেন্ট মানে কোনো হিন্ড্রেন্স বা প্রতিবন্ধকতা থাকে না, কিন্তু যেটুকু প্রতিবন্ধকতা থাকে বুদ্ধি চিন্তার ক্ষেত্রে, বিচার বিশ্লেষণের ক্ষেত্রে, সেটা রট আউট বা সেটা শেপড হয়ে যায়, সেটা ঠিক হয়ে যায় কিসের মাধ্যমে? ফিল্ড স্টাডিজ। ফিল্ড স্টাডিজ মানে কি? যেটা প্রয়োজন সেই বিষয়টা পড়লে যেটুকু ধরো আমার মধ্যে বুদ্ধিমত্তা বা বাস্তব চিন্তা ভাবনার অভাব আছে সেইটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, মানে বুদ্ধিমত্তার ক্ষেত্রে বা স্বাভাবিক চিন্তা ভাবনার ক্ষেত্রে যা কিছু বাধা বা প্রতিবন্ধকতা থাকে সেইটা দূর হয়ে যায় যদি আমরা যথোপযোগ্য স্টাডি করি। ঠিক আছে, মানে যে বিষয়টা পড়া দরকার সেই বিষয়টা যদি পড়ি তাহলে ওই প্রতিবন্ধকতাগুলো, হিন্ড্রেন্সেসগুলো কিন্তু দূর হয়ে যায়। যেমন উদাহরণ দিচ্ছেন, বলছেন লাইক অ্যাজ ডিজিজেস, আবারও কিন্তু সিমিলির প্রয়োগ, তাই তো? লাইক অ্যাজ ডিজিজেস, সিমিলি অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ, যেইভাবে আমাদের শরীরে কোনো রোগ হলে সে রোগের কি থাকে?
যথাযথ ব্যায়াম থাকে, তাই তো? তার মানে বেকন যে সময়ের মানুষ সেই সময় ওষুধ নয়, শারীরিক পরিচর্যাটাই কিন্তু ছিল শরীরকে সুস্থ রাখার একদম প্রথম এবং প্রধান মাধ্যম, তাই তো? তাহলে বেকন বলছেন কি, যেভাবে শরীরের বিভিন্ন রোগের ক্ষেত্রে কি থাকে, যথাযোগ্য ব্যায়াম থাকে, অর্থাৎ এই ব্যায়ামগুলো করলে শরীরের এই রোগ নিরাময় হয়, ঠিক সেইভাবে আমাদের যে সমস্ত ইন্টেলেকচুয়াল প্রবলেমসগুলো থাকে সেই ইন্টেলেকচুয়াল প্রবলেমসেরও কিছু এক্সারসাইজ থাকে, কিছু ব্যায়াম থাকে। কীরকম বলছেন, বোলিং ইজ গুড ফর স্টোন অ্যান্ড রেইনস। রেইনস মানে কিডনি, অর্থাৎ বোলিং করলে, বোলিং মানে কি, বল ছোড়া, ঠিক আছে? ক্রিকেটের ক্ষেত্রে তোমরা বোলিং শব্দটার সাথে ইউজ টু। বলছে যারা ওইভাবে বল ছুটতে পারে, সেই বল ছোড়ার কাজটা, দৌড়ে গিয়ে বল প্রয়োগ করলে বলে কিডনি ভালো থাকে এবং কিডনিতে যে স্টোন হয়ে থাকে সেই স্টোন নিরাময় হয়। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, যারা শুটিং বলতে এখানে আর্চারিকে বোঝাচ্ছে, তীর ধনুক চালানো, যারা শুটিং করে তাতে কি হয় দেখবে, অনেকটা শ্বাস টেনে নিয়ে সুন্দরভাবে অবজার্ভ করে শ্যুট করতে হয়, তাই তো? বলে এতে লাংস অর্থাৎ আমাদের যে মানুষের ফুসফুস, মানুষের বুক, সেইটা ভালো থাকে। জেন্টাল ওয়াকিং ফর দ্য স্টোম্যাক, হালকা যদি হাঁটাহাঁটি করা হয়, জোরে জোরে নয়, হালকা হাঁটাহাঁটি করলে কি হয়, স্টোম্যাক ভালো থাকে, আমাদের মানে পাকস্থলী ভালো থাকে, মানে এখানে পেট ভালো থাকে, মানে আমাদের হজম ভালোভাবে হয়ে যায়, ঠিক আছে? রাইডিং ফর দ্য হেড, ঘোড়ার পিঠে চড়লে মানুষের মাথা পরিষ্কার হয়। দেখবে ড্রাইভিং বা রাইডিং করতে গেলে কি হয়, খুব কুইক রেসপন্ড হতে হয়। পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, আমাকে কিন্তু ভালো করে বুঝে নিতে হয় কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে, ঠিক আছে? তার মানে কি খুব অ্যালার্ট হয়ে যায়, ব্রেনটা খুব অ্যালার্ট হয়, রেসপন্সটা কিন্তু খুব ফাস্ট হয়ে যায়, ঠিক আছে? অ্যান্ড দ্য লাইক, ঠিক এরকমভাবেই, অর্থাৎ যে মানুষের যেই সমস্যাগুলো রয়েছে, সেই কোনো মানুষের যেই শারীরিক সমস্যা রয়েছে, সেই শারীরিক সমস্যা যেইভাবে মিটবে সেরকম ব্যায়াম করেন। তিনি বলছেন সেরকমভাবে যে ইন্টেলেকচুয়াল সমস্যাগুলো রয়েছে তারও নিজস্ব ব্যায়াম রয়েছে। তিনি এখানে উদাহরণ দিয়ে আরো পরিষ্কার করছেন, বলছেন সো ইফ আ ম্যান সুইটস বি ওয়ান্ডারিং, যদি কোনো মানুষ অমনোযোগী হয়ে ওঠে, উইটস বি ওয়ান্ডারিং মানে যদি কোনো মানুষের ফোকাসের সমস্যা থাকে, ঠিক আছে, অমনোযোগিতা থাকে, লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স, তাহলে আমার মনে হয় তার অঙ্ক করা উচিত। অঙ্ক করতে গেলে কি হয়, এই যে বললাম ভীষণ সূক্ষ্মতা লাগে, তাহলে কি সেই ফোকাসটা চলে আসে, তাই তো? বা বলা হয় এখন দেখবে যাদের মধ্যে একটু ফোকাসের সমস্যা আছে তারা যদি ম্যান্ডেলা আর্টও করে থাকেন, এটা বেকন বলছেন না, এটা আমি বলছি, তাদের ক্ষেত্রেও দেখবে খুব সুন্দরভাবে কনসেন্ট্রেশন লেভেলটা বৃদ্ধি পায়। তাহলে বেকন বলছেন কি, যাদের মধ্যে মনোযোগের অভাব রয়েছে তারা যদি অঙ্ক করে তাহলে সেই সমস্যাটা সমাধান হবে। তারপর বলছেন ফর ইন ডেমনস্ট্রেশনস ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটল হি মাস্ট বিগিন আগেন। বলছেন তার মানে কি, অঙ্ক করতে গিয়ে, ঠিক আছে, হঠাৎ করে দেখা গেল যে অমনোযোগী হয়ে পড়লো, তখন কি হয়, অঙ্কটা ভুল হয়ে যায়, মেলে না, আবার নতুন করে শুরু করতে হয়, যার ফলে কি হয়, এইভাবেই মানুষ কিন্তু ডিসিপ্লিনড হতে শিখছে, মনোযোগী হতে শিখছে, কেন সে তখন বুঝে যায় যে আমি অঙ্ক করতে গিয়ে যদি অমনোযোগী হয়ে যায় আবার আমাকে নতুন করে অঙ্কটা শুরু করতে হবে, তাই তো? এইভাবেই মানুষ কি হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে। তার মানে দেখো এখানে কিন্তু উদাহরণ এতক্ষণ আমরা যেটা পড়লাম, যে পড়াশুনো করলে হয় না, সেটার ব্যবহার প্রয়োজন, ব্যবহার থেকে কি আসে, অবজারভেশন, পর্যবেক্ষণ থেকে অভিজ্ঞতা আসে, উইজডম তৈরি হয়, তাই তো? তার মানে যে ব্যক্তি অঙ্ক করতে গিয়ে অমনোযোগী হয়ে উঠলো, তাকে কি হলো, আবার নতুন করে অঙ্কটা করতে হলো, তখন কি হয়ে যাচ্ছে, সে নিজের এই ভুলটা অবজার্ভ করতে পারছে, তার অভিজ্ঞতা হচ্ছে এবং তার উইজডম আসছে, সে তখন মন দিয়ে মনোযোগ দিয়ে অঙ্কটা কিন্তু শেষ করছে। If his wit be not apt to distinguish or find differences, কোনো মানুষের মধ্যে যদি কোনো কিছুর পার্থক্য করা, ঠিক আছে, বিশ্লেষণ করা বা পার্থক্য করার ক্ষমতা না থাকে, let him study the schoolman, তাহলে তার পড়া উচিত স্কুলম্যান। স্কুলম্যান এখানে বোঝানো হচ্ছে মিডিয়েভাল ফিলসফিকে, ঠিক আছে? বলা হয় মধ্যযুগের যারা দার্শনিক ছিলেন তারা স্কুলম্যান, তারা খুব সূক্ষ্ম বিশ্লেষণ করতে পারতেন, তাহলে মিডিয়েভাল ফিলসফি পড়া উচিত তাদের মধ্যযুগের যে দর্শন সেই দর্শন পড়া উচিত, সেখানে চুলচেরা বিশ্লেষণ রয়েছে।
ফর দে আর সিমিনি সেক্টরস। কাদেরকে বলা হচ্ছে সিমিনি সেক্টরস? এই যে স্কুলম্যান অর্থাৎ মিডিয়েভাল ফিলোসফার্স, তাদেরকে বলা হচ্ছে সিমিনি সেক্টরস। সিমিনি সেক্টরস মানে হচ্ছে কি স্প্লিটার্স অফ, এখানে হেয়ার্স বা স্প্লিটার্স অফ বলা যেতে পারে কিউমেন্স, ঠিক আছে? সিমিনি সেক্টরসের অর্থ হচ্ছে স্প্লিটার্স অফ হেয়ার্স বা স্প্লিটার্স অফ কিউমেন্স, মানে জিরে কি খুব সূক্ষ্ম একটা সরু মশলা, বলে ওটা জিরেকেও যেন ভাগ করে দিতে পারে বা চুলকেও যেন ভাগ করে দিতে পারে, মানে যেটাকে আমরা এক কথায় বলে থাকি চুলচেরা বিশ্লেষণ। সে চুলচেরা বিশ্লেষণ করতেন কারা? মিডিয়েভাল ফিলোসফার্সরা, যাদেরকে এখানে বলছেন স্কুলম্যান, ঠিক আছে? If he be not apt to beat over matters and call up one thing to prove and illustrate another, বলছে যদি কোনো মানুষের মধ্যে মানে একটা কথায় যুক্তি দিয়ে সমস্ত তর্ক বিতর্ক অবসান করার ক্ষমতা না থাকে, তাকে 10টা রেফারেন্স দিয়ে তুলে এনে যুক্তি দিয়ে প্রমাণ করতে হয়, তাহলে বলবো লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস। তাহলে সেই মানুষকে লয়ার্স কেসেস মানে কি ল পড়া উচিত, ঠিক আছে? তাহলে সেই ব্যক্তির কি পড়া উচিত? ল পড়া উচিত। এইটা হচ্ছে তাহলে লয়ার্স কেস ইজ অ্যান এক্সাম্পল অফ সিনেকডকি। সিনেকডকি হচ্ছে এজেন্ট ফর দ্য ওয়ার্ক। তাহলে বলছে যেই ব্যক্তির মধ্যে কোনো একটা বিষয়কে একটা দৃঢ় যুক্তি দিয়ে, অকাট্য যুক্তি দিয়ে প্রমাণ করার ক্ষমতা না থাকে এবং 10 জায়গা ঘেঁটে সে উদাহরণ দিতে থাকে, তাহলে তার ল পড়া উচিত। কেন? লয়াররা জানে কোথায় কি যুক্তি দিলে সেই যুক্তিটা আমরা খাটবে এবং আমি সেই আইনি বেনিফিটটা পাবো, তাই তো? সেই কথাই তিনি বলছেন তাহলে যেই ব্যক্তির মধ্যে যুক্তির অভাব রয়েছে তার বেশি করে ল পড়া উচিত। তাহলে লয়ার্স কেস বা ল পড়লে সেই লয়ারের বিভিন্ন কেসের যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে আমাদের মধ্যে কি হবে? যুক্তিবোধ তৈরি হবে। লাস্টে তিনি বলছেন সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট। অর্থাৎ আমাদের যে ডিফেক্ট, তিনি এখানে বলছেন, দেখো খুব সুন্দর এটা ভাবনা, যে শুধু শরীরে রোগ নয়, আমাদের যে ইন্টেলেকচুয়াল ডিজিজেস, এই যে মনোযোগ দিতে না পারা, এটা তো একটা ইন্টেলেকচুয়াল ডিজিজ। এই যে কোথায় কখন কি বলতে হবে সে পরে মনে পড়ছে এইটা বললে ভালো হতো, তার মানে কি এটা আমাদের কি ইন্টেলেকচুয়াল কিছু হিন্ড্রেন্স, লিমিটেশনস, সেইটাকে কি করে সারাতে হবে তিনি সেই উপায়ও কিন্তু এখানে বলে দিচ্ছেন। তিনি বলছেন কি তাহলে আমাদের শরীরের যেমন বিভিন্ন রোগের বিভিন্ন ব্যায়াম থাকে, যে ব্যায়ামগুলো করলে শরীরের রোগ সেরে যায়, সেরকমভাবে আমাদের যে বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে যে বাধাগুলো থাকে, যে ডিফেক্টগুলো থাকে, প্রতিবন্ধকতা থাকে, সেইগুলোরও স্পেশাল রিসিট মানে এখানে রেমেডিকে বলছেন, সেইটারও যথাযোগ্য রেমেডি রয়েছে এবং সেই রেমেডিগুলো যদি আমরা ব্যবহার করি, শরীরের রোগের সাথে সাথে আমরা আমাদের যে ইন্টেলেকচুয়াল যে অবস্ট্যাকলস, আমাদের যে বৌদ্ধিক বাধাগুলো, যে বৌদ্ধিক সমস্যাগুলো, আমাদের বুদ্ধির বিকাশের সমস্যাগুলো, সেগুলোকেও আমরা দূর করতে পারবো। আজকে অফ স্টাডিজের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি তোমাদের কাছে ধারণাটা ক্লিয়ার হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, লাইক এবং কমেন্ট করবে, পাশে থাকবে।